এবার আমরা ঠিক উল্টো নিয়মটা দেখব, অর্থাৎ অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে নিয়মটা আছে সেটা একটু দেখব। তো এখানেও আগের মতোই, সেটা কি, যে আমরা যেমন এখানে একটা নিয়ম দিয়ে তিনটা অঙ্কগুলো তিনটা মানে পদ্ধতিতে যেতে পারছি, একইভাবে এখানে আমরা একটা নিয়ম দিয়েও তিনটা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো আমরা যেহেতু এর আগে দুটো নিয়ম দেখেছিলাম, দুটো উদাহরণ দেখেছিলাম, এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব। ধরে নাও একটা বাইনারি সংখ্যা, এবার আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাই প্রথমে। মনে করো একটা বাইনারি সংখ্যা হতে পারে কত, 1010.01। একটা বাইনারি সংখ্যা, আমরা এটাকে ডেসিমেলে নিয়ে যেতে চাই। ওকে, তো এটা নিয়মটা কি? এটা নিয়মটা হচ্ছে যে যে কোনো সংখ্যাকে, অর্থাৎ যে কোনো সংখ্যাকে বলতে বোঝাচ্ছি অন্য সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যা, যেমন অক্টাল, বাইনারি বা হেক্সাডেসিমাল। এই ক্ষেত্রে আমাদের উদাহরণটা হচ্ছে বাইনারির। তো আমরা বাইনারির ক্ষেত্রে কথাটা বলি। বাইনারি সংখ্যা পদ্ধতিগুলোকে যদি আমরা ডেসিমেলে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতির যে নিজস্ব ভিত্তি আছে, সেই নিজের ভিত্তি দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করব এবং যোগ করব। করার পর প্রত্যেকটা ভিত্তিকে আমরা একটা করে পাওয়ার দিব, যে পাওয়ারটা নির্ধারণ করবে যে সে যার সাথে গুণ অবস্থায় আছে তার অবস্থান কত। তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল যে ইলাস্ট্রেশনটা আছে সেটা একটু দেখি। ঠিক আছে, তাহলে আমরা বললাম কি, আমরা সবাইকে 2 দিয়ে গুণ করব এবং যোগ করব। অর্থাৎ এটা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি, তাহলে এর নিজের যে ভিত্তি 2, সেটা দিয়ে সকল সংখ্যাকে আমরা গুণ করব এবং যোগ করব। তাহলে আমরা গুণ করি প্রথমে এবং যোগ করি। 1 গুণন 2 যোগ 0 গুণন 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2। তো আমি প্রথমে বলেছিলাম নিচের ভিত্তি দিয়ে সবগুলো বিটকে, অর্থাৎ সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব এবং যোগ করব। ওকে, তো আমরা গুণ এবং যোগ করে ফেললাম। এখানে দেখো দশমিক ছিল, দশমিকের পরিবর্তে আমরা কিন্তু এখানে যোগ ব্যবহার করছি। এবার যেটা করতে হবে, যে ভিত্তিগুলো আমরা দিলাম, এই যে 2 2, এখানে একটু ভুল হয়েছে, আমরা এটাকে একটু রিমুভ করে দিই, মুছে দিই একটু, এই অংশটা একটু মুছে দিই। এখানে কি হবে, এখানে 0 ইন্টু 2 হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, যে এই ভিত্তিগুলোকে আমাদের একটা করে পাওয়ার দিতে হবে, যে পাওয়ারটা নির্ধারণ করে যে এই ভিত্তিটা যার সাথে গুণ অবস্থায় আছে তার অবস্থান কত। তো আমাদের মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় অবস্থান শুরু হয় 0 থেকে, এবং সেটা বাম দিকে মানটা তার বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ যত বাম দিকে যাব কোনো একটা বিটের মান তত বেশি হতে থাকে। অর্থাৎ সর্ববামে যে বিটটা থাকে সেটাকে সাধারণত আমরা মোস্ট সিগনিফিকেন্ট বলে থাকি, মোস্ট সিগনিফিকেন্ট বিট বলে থাকি। যেমন ধরো 1010, এখানকার সব থেকে ডানে যে বিটটা আছে এটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ এটার ভ্যালু সব থেকে কম, লিস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয় এটাকে। আর সবার বামে যে বিটটা আছে এটাকে বলছি আমরা এমএসবি, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই বিটের ভ্যালু সব থেকে বেশি। আর অবস্থানটা আমরা নির্ণয় করবো কিভাবে, ডান থেকে বামে 0 থেকে আমরা শুরু করব, 0 1 2 3। তাহলে দেখো এই বিটের অবস্থান 3 অবস্থানে আছে, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে সব থেকে বেশি। তো আমরা যদি এভাবে এখন এটাকে ক্যালকুলেশন করি, এই মানটাকে ধরে যদি আমরা এখন পাওয়ারটা বসানোর চেষ্টা করি, তাহলে দেখো কীভাবে করতে পারি আমরা। তোমরা এইভাবে চিন্তা করতে পারো, 0 1 2 3, তাহলে এই 1-এর অবস্থান হচ্ছে 3, তাহলে এটার পাওয়ার হচ্ছে 3। 0-এর অবস্থান হচ্ছে 2, তাহলে এই 2-এর পাওয়ার হলো 2। 1-এর অবস্থান কত, 1, তাহলে এটার পাওয়ার হলো 1, এবং 0-এর অবস্থান কত, 0, তাহলে এটা 0। তাহলে এটা গেল হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, পূর্ণ সংখ্যার সময় দেখো এই 1-এর পরে কয়টা বিট আছে, 3টা বিট আছে। পূর্ণ সংখ্যা আছে 3টা পূর্ণ বিট আছে, অর্থাৎ 1 2 3, তাহলে 2-এর পাওয়ার 3 দিলাম। এরপরে দেখো পরের যে 2টা আছে, এই 0-এর পরে কয়টা পূর্ণ সংখ্যা আছে, 2টা। এই 1-এর পরে কয়টা পূর্ণ সংখ্যা আছে, 1টা। 0-এর পরে আর কোনো পূর্ণ সংখ্যা নাই, এই কারণে এটা হচ্ছে 0। তো আমরা পূর্ণ সংখ্যার হিসাবটা এইভাবেও করতে পারি। এবার ভগ্নাংশের সময় অবস্থানটা নির্ণয় করা হয় কিভাবে, ভগ্নাংশের সময় অবস্থান নির্ণয় করা হয় সবসময় -1 দিয়ে, অর্থাৎ এটার অবস্থান -1, তারপর এটা হচ্ছে -2, তারপর এটা হচ্ছে -3, এভাবে চলতে থাকবে এটা। সেটা হিসাব করলে আমরা দাঁড়ায়
আমাদের দাঁড়ায় কি 0 ইন্টু 2 সমান হচ্ছে -1, আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এখন আমরা যে ক্যালকুলেশন জানি, তোমরা যদি পারো এই পুরো মানটাকে ক্যালকুলেটরে বসিয়ে এটা মানটা বের করে ফেলতে পারো, অথবা আমরা চাইলে একটা লাইন পর একটা লাইনকে আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি এখানে। তাহলে এখানে কত হবে? 8 হবে, প্লাস এটা হবে 0, প্লাস এটা কত হবে? 2, প্লাস এটা 0, প্লাস এটা 0, প্লাস এটা হচ্ছে 1/4। তাহলে কত আসে? 8 আর 2 হচ্ছে 10, যোগ 1/4 করলে কত হয়? 0.25। ঠিক আছে, তাহলে আমরা উত্তর কত পাচ্ছি? তাহলে যোগ করে দিলে 10.25। তাহলে এটা হয়ে গেল এই যে বাইনারি সংখ্যাটা সমতুল্য ডেসিমেল মান। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের সুবিধার জন্য আমরা আরেকটা অঙ্ক করি। এবার আমরা একটা কি করবো বলো, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমেলে নিয়ে যাই। ঠিক আছে, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা এবার ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। একটা হেক্সাডেসিমাল সংখ্যা বলো, মনে করো হচ্ছে a 3.62। ওকে, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা তার সমতুল্য ডেসিমেল ভ্যালুতে রূপান্তর করতে চাই। তাহলে তার মানটা বের করতে হবে কত। তাহলে a 3.6162, তাহলে আগের মতোই তোমরা লেখো a 3.6362। তাহলে আমরা কি করব? এই সংখ্যা পদ্ধতির নিজস্ব ভিত্তি কত? 16, তাই না? 16। তাহলে আমরা সবাইকে 16 দিয়ে গুণ করবো এবং যোগ করে দেবো। তাহলে গুণ করি আমরা, a ইন্টু 16 লিখলাম। এখন দেখো আমরা পাওয়ারটা একবারে বসে দিই। তাহলে কি হবে দেখো, এই এর পরে কয়টা সংখ্যা আছে? পূর্ণ সংখ্যা, অর্থাৎ এর 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 অবস্থান কত? 1। তাই এটার পাওয়ার হলো 1 প্লাস 3 ইন্টু 16। এই 3 এর পাওয়ার কত, বা 3 এর সরি 3 এর অবস্থান কত? 3 এর অবস্থান হচ্ছে 0, তাহলে এটার পাওয়ার 0 প্লাস 6 তো ভগ্নাংশে পড়ে গেল, তাহলে এটার পাওয়ার এবার হবে আমাদের 6 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার -2। তাহলে এ মানে কত? হেক্সাডেসিমেলে এর অর্থ হচ্ছে 10 গুণন 16 প্লাস 3 ইন্টু 1 প্লাস 6/16 প্লাস 2/16 স্কোয়ার, তাই না? স্কোয়ার। তাহলে তোমরা যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত আসবে? 160, 160 প্লাস 3 প্লাস 6কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ভাগ করে দেখো তো কত হয়? 16/6/16, তাই না? 0.375 375 প্লাস, আর আমরা যদি এবার করি 2 ভাগ কত আছে এটা? 16 স্কোয়ার, অর্থাৎ এটা হলো 256, তাই না? 0.007। আমরা দশমিকের পরে 3টা সংখ্যা নিব। তাহলে এখন যোগ করে দাও সবাইকে। তাহলে এটা কত হবে? 163 দশমিক, তাহলে আমরা ক্যালকুলেটরে যোগ করে ফেলি। ক্যালকুলেটর যোগ করলে কত দাঁড়ায়? 0.375 প্লাস 0.007, 0.328 382 হবে। হ্যাঁ, 382। তাহলে এটা পেয়ে গেলাম আমরা একটা ডেসিমেল সংখ্যা, অর্থাৎ আমাদের এই হেক্সাডেসিমেল সংখ্যাটার সমতুল্য ডেসিমেল ভ্যালু হচ্ছে 163.382। তাহলে এই নিয়মটা হয়ে গেল। এই নিয়মের মধ্যে একইভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে একই নিয়ম ফলো করে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি। তোমরা অবশ্যই এই ধরনের নিয়মগুলো বাসায় করবে, এবং হোমওয়ার্ক হিসেবে তোমরা ধরে নাও, তোমরা চাইলে এই অঙ্কটা করতে পারো। মনে করো হচ্ছে কত দেব? 37.63। এটা একটা অক্টাল সংখ্যা ধরো। এটাকে তুমি কি করবে?
ডেসিমেলে রূপান্তর করবে। এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের নিয়মটা কিন্তু শিখে ফেলেছি। এইমাত্র শিখলাম অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম। তুমি চাইলে তোমার এই অঙ্কটা সঠিক হচ্ছে কিনা চাইলে কিন্তু শুদ্ধি পরীক্ষা করতে পারো। কিভাবে? এটাই বাসায় তুমি করবে। আমি বলে দিচ্ছি যে এই অক্টাল সংখ্যাটাকে তুমি কি করবে, প্রথমে ডেসিমেলে রূপান্তর করে ফেলবা। তাহলে নিশ্চয়ই এখানে একটা মান পাবে। যে মানটা পাবা তুমি, সেই মানটাকে, সেই ডেসিমেল ভ্যালুটাকে আবার অক্টালে নিয়ে আসবে, অক্টালে রূপান্তর করবে। ঠিক আছে? তাহলে দেখো একটা মজা পাবে। সেটা হচ্ছে তুমি তোমার অঙ্কটা ঠিক হলো কিনা সেটা বুঝতে পারবা। অর্থাৎ তুমি যখন অক্টাল সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করবা, যে মানটা পাবা সেই মানটাকে, অর্থাৎ সেই ডেসিমেল ভ্যালুটাকে যদি আবার অক্টালে রূপান্তর করো, তাহলে কি আসবে? এটাই আসবে না? এই মানটাই ফিরে আসার কথা। হয়তো দশমিকের পরে একটু এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু 37 বা 37 এটা কিন্তু অবশ্যই আসবে। আর এখানে অ্যাকুরেটলি না আসলে, এক্স্যাক্ট না আসলেও প্রায় সেম আসবে। সো তোমরা এই অঙ্কটা একটু বাসায় ট্রাই করে দেখো কি হয়। আমাকে পরে জানাতে পারো, পরের ক্লাসে আমাকে বলতে পারো যে তুমি কাজটা করেছো কিনা। আমরা এখন পরের আরেকটা নিয়মে চলে যাব। আচ্ছা, এবার আমরা যে নিয়মটা দেখব সেটা হচ্ছে আমরা যাবো এবার হচ্ছে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টালে যাব। একটা বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব কিভাবে, আর একটা বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব, এই নিয়মটা দেখব এবার। ঠিক আছে? তো বাইনারি সংখ্যাকে যদি আমরা অক্টালে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা লিখি আগে একটা অঙ্ক। মনে করি এটা একটা বাইনারি সংখ্যা 1। তাহলে এটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা অক্টালে রূপান্তর করতে চাই। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে যাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে, আমরা সংখ্যাটা আবার লিখে ফেললাম 11 101011.1011। তো নিয়মটা হচ্ছে এরকম, বাইনারির যে বিটগুলো থাকবে এই বিটগুলোর প্রত্যেকটাকে আমাদের তিনটা তিনটা করে বিটে ভাগ করতে হবে। অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে 3 বিট করে ভাগ করতে হবে। তারপর 3 বিটের যে প্রত্যেকটা সেকশন পাবো আমরা, প্রত্যেকটা সেকশনকে তার সমতুল্য ডেসিমেল ভ্যালুতে প্রকাশ করলেই তার অক্টাল মানটা পাওয়া যায়। ঠিক আছে? আমি কি বললাম, প্রথমে আমরা এই বিটগুলোকে তার সমতুল্য মানে প্রকাশ করার জন্য আমরা বিটগুলোকে তিনটা তিনটা করে ভাগে ভাগ করব, তিনটা তিনটা বিটে ভাগ করব। যেমন ধরো ভগ্নাংশের সময় নিয়মটা হবে কি, ভগ্নাংশের সময় নিয়মটা হবে বাম থেকে ডানে 3 বিট, 1 2 3। দেখো এক একলাই আছে, আমাদের দরকার তিনটা বিট। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অতিরিক্ত আরো দুটো শূন্য ডান দিকে বসালাম ভগ্নাংশের, বসিয়ে এটাকে আমরা কি করলাম, তিনটা বিটে রূপান্তর করে ফেললাম। ঠিক আছে? অ্যারো দিয়ে বাম থেকে ডানে যাচ্ছে এটা বোঝাচ্ছি। তোমাদের লেখার, তোমাদের বোঝানোর জন্য আমি বেসিক্যালি এখানে অ্যারো ব্যবহার করছি। তোমাদের পরীক্ষার সময় বা তোমরা করার সময় অ্যারো না দিলেও হবে। আচ্ছা, এবার আসো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার নিয়মটা হচ্ছে যে ডান থেকে বামে 3 বিট, ডান থেকে বামে 3 বিট, 1 2 3টা নিলাম। এখানে দুটো আছে, আমার এখনো আরেকটা লাগবে। তাহলে আমি সামনে একটা শূন্য নিলাম। যেগুলো আমি অতিরিক্ত নিচ্ছি সেখানে সেটা আমি নীল কালি দিয়ে লিখছি, কেমন, নীল মার্কার দিয়ে লিখছি। ওকে, তিনটা তিনটা করে আমরা ভাগ করে ফেললাম। এবার কি করব আমরা, এর প্রত্যেকটা 3 বিটের যে সেকশনগুলো আছে এগুলোকে আমরা তার সমতুল্য ডেসিমেল ভ্যালুতে প্রকাশ করব। তো আমরা যে নিয়মটা দেখেছিলাম বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার যে নিয়মটা দেখলাম, সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের একটু সময় লাগবে বেশি। এজন্য আমরা এখন একটা সংক্ষিপ্ত নিয়ম শিখব, যার মাধ্যমে খুব সহজেই আমরা কি করতে পারি, একটা তোমার হচ্ছে একটা একটা ডেসিমেল ভ্যালুকে বাইনারিতে এবং একটা বাইনারি ভ্যালুকে খুব সহজে ডেসিমেলে রূপান্তর করতে পারি খুব কম সময়ে। তো এই কাজটা করতে হলে আমরা আরেকটা উদাহরণে চলে যাব। আমরা এই অঙ্কে একটু পরে আসছি ফিরে। আমরা একটা উদাহরণে যাব যেখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল এই নিয়মটা করতে পারি। এই নিয়মটা ফলো করলে দেখা যাবে যে কম সময়ে তুমি সহজেই ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারছো। তো ওই নিয়মটা আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেশ কার্যকরী হবে বলে আশা করছি। তো আমরা সংক্ষিপ্ত নিয়মে আমাদের একটা সিরিজ মনে রাখতে হবে। সিরিজটা হচ্ছে অনেকটা এরকম: 1 2 4 8 16 32, তারপরে হচ্ছে 64 128, এভাবে এটা চলতে থাকবে বাম দিকে।
ঠিক আছে, এভাবে এটা কন্টিনিউ করবে। আচ্ছা, তাহলে সিরিজটা হচ্ছে সবসময় আমরা ডান থেকে শুরু হবে এবং সেটা 1 দিয়ে শুরু হবে, ডান থেকে শুরু হবে এবং 1 থেকে শুরু হবে এবং দ্বিগুণ আকারে বাম দিকে বাড়তে থাকবে। এই সিরিজটা ব্যবহার করে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে সহজেই ডেসিমেলে রূপান্তর করে ফেলতে পারি। তাহলে কিভাবে করবো সেটা খেয়াল করে দেখো। আমাদের কাছে মনে করো একটা বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0 0 1 1। এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি ডেসিমেলে প্রকাশ করি, একটু আগে যে নিয়মটা দেখলাম সেভাবে করলে আমাদের সময় একটু বেশি লাগবে। অথবা তুমি যদি চাও যে একটু নিয়মিত যদি প্র্যাকটিসের মধ্যে রাখো এই অঙ্কগুলোকে, দেখবে যে তুমি দ্রুতই বের করে ফেলতে পারছো। তারপরেও আমরা এটা সংক্ষিপ্ত নিয়মটা একটু শিখে রাখি, কাজে দেওয়ার মতো একটা নিয়ম হতে পারে এটা। তাহলে খেয়াল করো, এই যে বাইনারি বিটগুলো আছে, এই বিটগুলোর প্রত্যেকটাকে আমরা একটা করে এই সিরিজে একটা করে সংখ্যা দিব, এই সিরিজটা একটা করে সংখ্যা, সবাইকে একটা করে সংখ্যা দিব এই বাইনারি বিটগুলোকে। ঠিক আছে, তো আমি বাইনারি সংখ্যাটাকে আবার লিখছি 1 0 0 0 1 1। আমি একটু এবার ফাঁকা ফাঁকা করে লিখলাম। আচ্ছা, আগেরটা মুছে দিই, ধরে নাম মনে করে নাই, মুছে দিলাম। তাহলে আমি কি বললাম, এই বাইনারি সংখ্যাটা সবাইকে একটা করে সংখ্যা দাও, এই সিরিজের একটা করে সংখ্যা দাও। তাহলে একে 1 দিলাম, একে 2 দিলাম, 4 দিলাম, 8 16 32, যতগুলো বিট ততগুলো সংখ্যা। এখন যে সকল সংখ্যার উপরে 1 আছে বা যে সকল সংখ্যা এক অবস্থানে আছে সেই সংখ্যাগুলোকে যোগ করো। তাহলে কাকে কাকে যোগ করব, 32 যোগ হবে, 2 যোগ হবে এবং 1 যোগ হবে, তাই না? আর জিরো অবস্থানে যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ, সেগুলোকে আমরা যোগ করব না। তাহলে আমরা যোগ করছি 32কে, 2কে এবং হচ্ছে 1কে। তাহলে 32 আর এগুলোকে যোগ করে দাও, তাহলে কত হয়, 32 আর 2 হচ্ছে 34 আর 1 হচ্ছে 35। তাহলে এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে 35। দেখো, আমরা কিন্তু সহজেই একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা কাকে কাকে যোগ করলাম, যে সকল সংখ্যা 1 অবস্থানে থাকবে সেগুলোকে শুধুমাত্র আমরা যোগ করলাম। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যাকে এইভাবে ডেসিমেলে রূপান্তর করে ফেলতে পারি। ঠিক আছে, একদম সহজ, তাই না? এবার আসো, এবার আমরা ধরে নাও একটা ডেসিমেল সংখ্যা হচ্ছে, একটা ডেসিমেল সংখ্যা মনে করো হলো 61। এটাকে বাইনারিতে প্রকাশ করব আমরা। বাইনারিতে প্রকাশ করতে হলে আমরা এই সিরিজটা ব্যবহার করে সহজেই বাইনারিতে রূপান্তর করে ফেলতে পারি। তো এটা করার জন্য আমরা কি করব, এই সিরিজটাকে আমরা কি করব যে 1 থেকে শুরু করে এমন একটা সংখ্যা পর্যন্ত নিব যেন এই সংখ্যাটা থেকে বড় না হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো 1 2 4 8 16 নিলাম, 32 নিলাম। এখন দেখো আমি যদি 64 নিই তাহলে কিন্তু সেটা 61 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেটা নিচ্ছি না। আচ্ছা, তাহলে এবার আমরা 61 পেতে চাই, 61 পেতে চাই এখানে, ঠিক আছে না? তাহলে কাকে কাকে যোগ করবো এবার, যাদেরকে যোগ করলে 61 হবে তাদেরকে শুধুমাত্র আমরা যোগ করব। অর্থাৎ এখানে আমাদের একটা কম্বিনেশন পাওয়া যাবে, এমন কিছু সংখ্যা পাওয়া যাবে শুধুমাত্র তাদেরকে যোগ করলেই 61 পাওয়া যাবে, অন্য কোনো সংখ্যাকে নিলে যোগ করলেও আমরা 61 মিলাতে পারবো না। তাহলে আমরা 61 মিলাতে চাই, তাহলে 32কে আমরা নিতে পারি, 16কে নিতে পারি, 32 আর 16 হচ্ছে 48, 48 আর 8 হলো 56, 56 আর 4 কত, 60 আর 1 হচ্ছে 61। তাহলে যাদেরকে আমরা যোগ করলাম তাদেরকে আমরা 1 ধরি, আর যে যোগফলে অংশগ্রহণ করলো না তাকে ধরবো হচ্ছে 0। তাহলে আমার 61 এর বাইনারি মান দাঁড়াচ্ছে 111101। ঠিক আছে, তাহলে 32 আর 16 হচ্ছে 48, আর হচ্ছে 56 60 আর 1 হচ্ছে 61। তাহলে দেখো, আমরা সহজেই কিন্তু একটা ডেসিমেল এবং একটা বাইনারি সংখ্যাকে তার সমতুল্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেললাম। তোমরা বাসায় এইভাবে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই দেখবা খুব দ্রুত যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারছো এবং ডেসিমেলে রূপান্তর করতে পারছো। মনে রাখতে হবে এই নিয়মটা শুধুমাত্র দুটা সংখ্যার ক্ষেত্রে, দুটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য এবং শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে এবং ডেসিমেল থেকে বাইনারিতে, শুধুমাত্র এই দুটা নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং পূর্ণ সংখ্যার জন্য
প্রযোজ্য হবে। ভগ্নাংশকে কিন্তু আগের নিয়মেই আমাদের রূপান্তর করতে হবে। তাহলে এই নিয়মটার সাথে আমরা এখানে খুব দ্রুত এই নিয়মটা ব্যবহার করে সহজেই এই সংখ্যাগুলোকে তার সমতুল্য ডেসিমেল ভ্যালুতে রূপান্তর করে ফেলতে পারি। তাহলে দাঁড়াও, তাহলে দেখো হচ্ছে আমরা করে ফেলি তাহলে এটা। প্রথম সেকশনটা কত? 0 1 0। তাহলে ধরো 0 1 0 0 1 0, তুমি 1 2 4 বসাও, 1 2 4। তাহলে এখানে কাকে কাকে যোগ করবে? যারা 1 অবস্থানে আছে। তাহলে 2 শুধুমাত্র 1 অবস্থানে আছে, তাহলে এটার মান হচ্ছে 2। এটার মানটা পাচ্ছি তাহলে 2। এটা হলো 2। এরপরে আছে পরের সেকশনটা কত? 1 0 1। তাহলে 1 0 1 0 1। তাহলে 1 2 4 বসাও এখানেও, 1 2 4। তাহলে কাকে কাকে যোগ করব আমরা? a1 এবং a1 অবস্থানে যারা আছে, 4 আর 1 হলো 5। তাহলে এটার মান হলো 5। আবারও দেখো দশমিকের পরে 1 0 1 আছে, তাহলে এটা 1 0 1 থেকে একটু আগে বের করলাম আমরা, তাহলে এটার মান হচ্ছে 5। এরপরে আছে কত? 1 0 0 1 1 0 0। তাহলে 1 2 4 বসাও। তাহলে দেখো শুধুমাত্র 1 এখানে আছে, তাহলে এটার মান হলো 4। তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা সমতুল্য অক্টাল মান কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব আমরা বলতে পারি 10.10.11 এই বাইনারি সংখ্যাটার সমতুল্য অক্টাল মান হচ্ছে 25.54। তাহলে আমরা পেয়ে গেলাম বাইনারি থেকে অক্টালে রূপান্তরের নিয়মটা। এই অঙ্কটা যে কোনো অঙ্কের সময় যে কোনো এই নিয়মটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ বাইনারি থেকে অক্টালে আমরা যে কোনো সংখ্যাকে রূপান্তরের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করব। তা আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। এবার বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব এই নিয়মটাই ফলো করে। মনে করো একটা বাইনারি সংখ্যা হচ্ছে, এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে অঙ্কটা করে দেখিয়েছি, এখানে এই জিনিসটা তুমি চাইলে করতে পারো, না করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই। তুমি তোমার সুবিধার জন্য এটা পাশে এভাবে করতে পারো। তুমি যদি এমনিতেই পারো তাহলে দেখানোর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তোমার উত্তরের সাথে এই জিনিসটার কোনো সংশ্লিষ্টতা নাই, তুমি চাইলে এটা না দিতেও পারো। আচ্ছা, তো আমরা এবার একটা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। এরকম একটা অঙ্ক দেখি। মনে করো একটা বাইনারি সংখ্যা হচ্ছে 101110.01। এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে আমরা এবার হেক্সাডেসিমেলে নিয়ে যাব আগের মতোই, 101110.01। এটা বাইনারি সংখ্যা। এটাকে আমরা যদি হেক্সাডেসিমেলে নিয়ে যেতে চাই, তাহলে এবার কি করতে হবে? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আমাদের 4 বিট ব্যবহার করতে হবে, 4 বিট। অর্থাৎ এই বাইনারি সংখ্যাগুলোকে এখন আমরা 4 বিট 4 বিট করে এক একটা সেকশন তৈরি করব। তাহলে আমরা যদি এইটাকে 4 বিটে নিয়ে যাই, তাহলে 1 2 3 4, পূর্ণ সংখ্যাটাকে আমরা 4টা সংখ্যা নিয়ে নিলাম, 4টা বিট নিয়ে নিলাম, 1 2 3 4টা। এখানে আছে 2টা, লাগবে আরও 2টা। তাহলে আমি এখানে সামনে শূন্য নিয়ে নিলাম আরও 2টা 4টার জন্য। তাহলে 4টা হয়ে গেল। এবার পূর্ণ সংখ্যা হয়ে গেল আমার। ভগ্নাংশের ক্ষেত্রে আসো। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? এবার 0 1 আছে, লাগবে 4টা বিট, আছে 2টা বিট। তাহলে আমরা কি করব? যেহেতু এটা ভগ্নাংশ, পেছনে আমরা 2টা শূন্য নিয়ে নিব। তাহলে হয়ে গেল 4টা বিট। আগের মতোই এই সংখ্যাগুলোকে তার সমতুল্য ডেসিমেল ভ্যালুতে এই নিয়মে প্রকাশ করলে দেখা যাবে আমরা সংখ্যাটার সমতুল্য হেক্সাডেসিমেল মান পেয়ে গেছি। তাহলে এটার মান তুমি যদি এইভাবে বের করো, তাহলে এটার মান আসবে 2। এটার মান আসবে কত? আচ্ছা, আমরা করে দেখি একটা। হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য আমি একটা করে দেখাচ্ছি। যেমন দেখো, এটা করে দেখাই আমরা এখানে। এটা করে দেখাচ্ছি। কত কত আছে এখানে দেখো, 1 1 1 0 আছে। তাহলে 1 2 4 8 বসাও, 1 2 4 8। ঠিক আছে, তাহলে কাকে কাকে যোগ করবে? 8 যোগ হবে, 4 যোগ হবে, 2 যোগ হবে, কারণ এরা সবাই এক অবস্থানে আছে। তাহলে 8 আর 4 হচ্ছে 12, আর 2 হলো 14। তাহলে এটার মান হচ্ছে 14। হেক্সাডেসিমেলে 14 মানে কত? যেহেতু এটা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি আমরা, তাহলে হেক্সাডেসিমেলে 14 মানে হচ্ছে ই। তাহলে আমরা এখানে ই লিখব। আর এটা কত? 0 1 0 0। এটাকে তুমি যদি একইভাবে তুমি যদি এটাকে ডেসিমেলে প্রকাশ করে দেখো, তাহলে এটার মান আসবে 4।
অতএব আমরা বলতে পারি 101110.01 এই বাইনারি সংখ্যাটার সমতুল্য হেক্সাডেসিমেল মান হচ্ছে 2e.4